ক্ষেত্রে আমরা কিন্তু অপশন এটাও যেমন বাছতে পারি, তেমনি আবার অপশন সিটাকেও বেছে নিতে পারি সঠিক উত্তর হিসাবে। তাহলে দুটো তো সঠিক উত্তর হবে না, যে কোনো একটাকেই সঠিক উত্তর হিসাবে নির্বাচন করতে হবে। তো তুমি কোনটাকে নির্বাচন করেছো, তুমি কি ভেবে নির্বাচন করেছো? আর এই দুটোই যখন একই রকমের তার অর্থ দাঁড়াচ্ছে, দুটোই যখন অপশন সঠিক হিসাবে হতে চাইছে, তাহলে সংসদ কোনটাকে স্ট্যাম্প দেবে, কোনটা সঠিকভাবে অ্যান্সার কি হিসাবে আমাদের জন্য জানিয়ে দেবে, সেটাই কিন্তু এখন দেখার। তো এইরকম বিভিন্ন কনফিউশন কিন্তু তৈরি হচ্ছে নানান দাগের প্রশ্ন নিয়ে, সেইগুলোই আলোচনা করে দেবো। তাই তোমাকে দেখতেই হবে সম্পূর্ণটা, এবং তুমি কোন প্রশ্নের উত্তর ঠিক কোনটা করে এসেছো সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ভূগোল বিষয়ের পরীক্ষা তোমরা দিয়ে চলে এসেছো, আর সেই ভূগোল বিষয়ের প্রশ্নপত্রে বেশ কিছু জায়গায় কিন্তু বিভ্রাট দেখা যাচ্ছে, বিভ্রান্তি তৈরি হয়েছে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। কি হতে চলেছে উত্তর, সঠিক উত্তর কি হবে, সংসদ অ্যান্সার কিতে কোনটাকে সঠিক বলে দেবে, সেটাই এখন বিচার্য। তো কি হবে, কোন কোন প্রশ্নের সমস্যা, সেগুলোই তো আলোচনা করবো। আর সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝেছো বলেই আজকের এই ছোট্ট উপস্থাপনাটা তোমরা দেখতে চলে এসেছো। তো এইরকম বিভ্রান্তিকর প্রশ্ন তৈরির অর্থ বোঝা যাচ্ছে না, যেখানে সিলেবাস এত বেশি, এত প্রশ্ন রয়েছে, এত প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা কালেক্ট করে বিভিন্ন প্রশ্নের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গেছে, কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো হাইলাইটেড, যেগুলো অতি গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যত নাও বা স্থান পেয়েছে, তার জায়গায় যে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো গুরুত্বহীন এটা বলছি না, কিন্তু সেখানে একাধিক উত্তর হতে চাইছে। তাহলে যদি আমাদের মধ্যে এই কনফিউশন তৈরি হয়, ছাত্রছাত্রীরা ওই 1 ঘন্টা 15 মিনিট সময়ের মধ্যে সঠিক কোনটা হবে নির্বাচন করবে কিভাবে, সেটাকে কি করে ফিল করবে, আর কিভাবে সে চওড়া হাসি নিয়ে পরীক্ষার হল থেকে বেরোবে, এই জায়গাতেই তো সমস্যাটা তৈরি হয়েছে। তো এই ভূগোল বিষয়ের পরীক্ষা সম্পর্কে যখন ছাত্রছাত্রীদের কাছে জানতে চাইলাম যে তাদের পরীক্ষা কেমন হয়েছে, সেখানে দেখলাম একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকে বলছে হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে, 30 and above হবে। অনেকেই রয়েছে যারা বলছে না ম্যাম ভালো হয়নি, একেবারেই ভালো হয়নি, আদৌ পাস মার্ক হবে কি না বোঝা যাচ্ছে না, কারণ অল্প সময়ে বেশ কিছু প্রশ্ন এমন ছিল যেটার অর্থটাই তারা ঠিক করে ধরে উঠতে পারছিল না। আমি যদি ধরেও নিই যে তাদের প্রিপারেশনটা যথাযথ ছিল না, তারা সারা বছর ধরে যতটুকু সময় পাওয়া গেছিল সেটা অল্প সময় হয়তো হচ্ছিল, সেই সময়টাকেও হয়তো ভালো করে কাজে লাগায়নি, খুঁটিয়ে ঠিকভাবে পড়েনি, তাই তাদের ক্ষেত্রে সমস্যা হয়েছে। কিন্তু যে প্রশ্নগুলোর সমস্যা সকলের মধ্যে, তাহলে এই রকম প্রশ্ন, এই বিভ্রান্তিকর প্রশ্নগুলো দেওয়ার কি অর্থ সেটা আমি বুঝলাম না। সংসদের কাছে আমার এটা একটা প্রশ্নই বলা যেতে পারে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতির কাছে প্রশ্ন, যে প্রশ্নের দুটো করে উত্তর বা একাধিক উত্তর হতে চায়, সেই প্রশ্ন না দিয়ে যেটা সরলীকরণ ভাবে হোক না ঘুরিয়ে হোক না সেটা একটু ব্যাখ্যামূলক, তো কিন্তু এই একই রকম উত্তর হবে, এই প্রশ্নটা বোধহয় দেওয়াটা বাঞ্ছনীয় নয়। এক হচ্ছে প্রথম সেমিস্টার পদ্ধতিতে ছেলেরা এখনো সেইভাবে ইউজ টু হয়ে উঠতে পারেনি, তার ওপরে ভূগোলের এতখানি একটা সিলেবাস, সেখানে এই যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে তারা কিন্তু রীতিমতো ঘাবড়ে রয়েছে, এবং আমরাও অপেক্ষায় রয়েছি অ্যান্সার কি প্রকাশের জন্য, সেখানে কোন উত্তরটাকে মান্যতা দেওয়া হচ্ছে সেটা বুঝে নেওয়ার জন্য। তো কোন কোন প্রশ্নের সমস্যা তৈরি হয়েছে সেটা আমরা যদি একটু A to Z আলোচনা করে নিই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত 35টা প্রশ্ন নিয়ে যদি একটু কাটাছেড়া করি, তাহলেই সেটা বোঝা যাবে। তো তোমরাও দেখে নাও এবং কমেন্টে অবশ্যই জানাও তুমি কোন উত্তরটা করে এসেছো। দেখো আমার হাতে আপাতত এখন যে সেটটা রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাই। এই যে সেটটা, এই সেটের প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করছি। তো তোমাদের যার যার কাছে যেই প্রশ্নই থাক না কেন, এই প্রশ্নগুলোই পাবে, বিভিন্ন দাগে পাবে, তো সেটা একটু তোমরা দেখে নাও। তো আমার হাতে প্রথম যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা কিন্তু কোনো দ্বিমত নেই। প্রশ্নটা কি ছিল, বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চ স্থানে গড়ে ওঠা বসতিকে বলা হয়, এটা হবে শুষ্ক বিন্দু বসতি, মানে অপশন বি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, এখানে দেওয়া ছিল এই যে এরকম একটা ডায়াগ্রাম দেওয়া ছিল, এই চিত্র অনুযায়ী এটা অবশ্যই হবে রৈখিক বসতি, মানে অপশন ডি, এটাও সঠিক। এরপরে 3 নম্বর, এখানে যে প্রশ্নটা রয়েছে, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার অবস্থিত, এটা হচ্ছে জামনগর গুজরাট, অর্থাৎ অপশন সি। তোমরা কিন্তু মিলিয়ে নাও আরো একবার, এটা নিয়েও কোনো সমস্যা নেই। 4 নম্বর প্রশ্ন, এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন ছিল, তোমরা ক্লাস 10-এ পড়ে চলে এসেছো। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল, এটা অবশ্যই পর্যায়ন, মানে অপশন বি হবে। এরপরে 5 নম্বরে দেখো একটা বলা হয়েছে যে
নিম্নোক্ত প্ল্যাটফর্মগুলি নিম্নের কোন মাধ্যমটির সাথে সম্পর্কিত? সেখানে জুম, স্কাইপ, মাইক্রোসফট টিম, গুগল মিট এটা দেওয়া হয়েছে। এখানে সঠিক উত্তর হবে ভিডিও কনফারেন্সিং, মানে অপশন বি। এটা নিয়েও কোনো সমস্যা নেই। 6 নম্বর দেখো, এখানে বলা হয়েছে, এটা তোমাদের অনেকের বুঝতে অসুবিধে হলেও এটা নিয়ে কিন্তু দ্বিমত নেই এবং এটার উত্তরটা একটাই হবে। সেটা হচ্ছে কি, কোন বিবৃতিটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? কনফিউশনটা তোমাদের তৈরি হয়েছে এই নয় শব্দটা দিয়ে। তোমাদের আগেও বলেছিলাম যে নয় বলেছে মানে হ্যাঁ বাচক না না বাচক, কিভাবে প্রশ্নটা আছে তোমাদের বুঝতে হবে। তো এখানে সঠিক উত্তর অবশ্যই অপশন এ হবে, যেখানে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ চক্রাকার। না, কখনোই নয়, শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয়ে থাকে, সুতরাং এটা নয় প্রযোজ্য। তো তারপরের যে প্রশ্ন রয়েছে 7 নম্বর প্রশ্ন, এই যে প্রশ্নটা, এটা নিয়েও তোমাদের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। এটা একটু বলে দিই। দেখো প্রশ্নটা কি ছিল, দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসাবে নিম্নলিখিত কোনটি প্রযোজ্য নয়? সেখানে আমি একটা ভিডিওতে তোমাদেরকে অপশন বি সঠিক বলে বলেছিলাম, কিন্তু না, সেটা হবে না, অপশন ডিটা সঠিক হবে। অপশন বিটা কেন বলে ফেলেছিলাম, এই যে নয় কথাটা, প্রযোজ্য নয় কথাটা এমন ভাবে এখানে এই জলছাপের মধ্যে ছিল যে ওই তাড়াতাড়ি তোমাদের সলিউশন করতে গিয়ে নয় শব্দটা অমিট হয়ে, মানে আমার চোখে আসেনি সেইভাবে, সেই জন্য আমি এটা বলে দিয়েছিলাম অপশন বিটা, কিন্তু ওটা নয়। তোমাদের সঠিক অপশন অবশ্যই হবে ডি, অর্থাৎ কি, উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ, নলকূপ ও জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ ও কষ্টসাধ্য, এটাই সঠিক। চলে যাচ্ছি পরেরটা, দেখো 8 নম্বরে। এখানে বলা হচ্ছে নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়? এটা হবে খাঁড়ি বাস্তুতন্ত্র। নিশ্চয়ই এটা অনেকেই সঠিকই করেছো। এর পরেরটা আছে পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হলো, এটা হবে ভ্যান হ্রদ, অবশ্যই সঠিক আছে। এরপরে পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় কোনটি? এটার সঠিক উত্তর অনেকে সি করেছো, অনেকে ডি করেছো। তো এখানে সঠিক উত্তর অবশ্যই হবে ধর্ম জাতিগত ভেদাভেদ, মানে অপশন ডি সঠিক। এরপরে যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্বগ্রাব রেখা একত্রিত হয় তখন তা ড্যাশ গঠন করে, অবশ্যই এটা মধ্যগ্রাব রেখা। এরপরে আছে 12 নম্বর প্রশ্ন, আমার হাতে যে সেটটা রয়েছে সেই অনুযায়ী হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যাম্ফি থিয়েটার রূপী ভূমিরূপটি জার্মানিতে ড্যাশ নামে পরিচিত। এটা সঠিক উত্তর হবে কার নামে পরিচিত। তোমরা অনেকে বলছো কাম, না এটা নয়, অবশ্যই এটা হবে কার, মানে অপশন বি সঠিক উত্তর। নেক্সট যেটা আছে, একটা বৃষ্টিপাত নিয়ে, বিভিন্ন মেঘ থেকে কি ধরনের বৃষ্টি হয় সেই নিয়ে একটা স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে 13 নম্বরে। এই যে বৃষ্টিপাতের এই প্রশ্নটা আমি বলে দিচ্ছি তোমাদের, অপশন ডিটা হবে সঠিক উত্তর, এটা নিয়েও কোনো কনফিউশন নেই। নিশ্চয়ই ভাবছো যে এতগুলো প্রশ্ন হয়ে গেল, কনফিউশনটা তাহলে আছে কোথায়? 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে দেখো এরকম একটা ছবি দেওয়া ছিল বৃষ্টিপাতের, এবং সেখানে 3 জায়গায় চিহ্নিত করা রয়েছে 1, 2, 3 বলে, সেটা কি অপশন থেকে বাঁচতে হবে। তো অপশন এক্ষেত্রে সি যেটা, এটা হচ্ছে সঠিক উত্তর, মানে 1 নম্বর চিহ্নিত জায়গাটা হবে শীতল বায়ু, 2 নম্বরটা হবে উষ্ণ বায়ু, আর 3 নম্বরটা হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ জনিত বৃষ্টি। অনেকে এটাকে বলেছো পরিচলন বৃষ্টি, না সেটা হবে না। শৈলক্ষেপ বৃষ্টি বলেছো, এটাও হবে না। তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এটা হলো এরপরে যে প্রশ্নটা আসছে, এটাই হচ্ছে সব থেকে বেশি বিভ্রান্তিকর প্রশ্ন হিসাবে পরিগণিত হয়েছে। সেটা কি, এই যে এই প্রশ্নটা, নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহিষোপান অঞ্চলের থেকে আহরিত হয়? এই প্রশ্নটা নিয়ে কনফিউশনের শেষ নেই। বিশেষত এ, বি, সি এই 3টে অপশানের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম বলছো। আমিও কিন্তু একাধিক ভিডিওতে কোনোটায় বি বলেছি, কোনোটায় এ বলেছি। তো কারণ কেন এই বিভ্রান্তিটা তৈরি হলো, দেখো এখানে প্রশ্ন হচ্ছে কোন খনিজ সম্পদটি মহিষোপান অঞ্চলের থেকে আহরিত হয়। অপশন বলছে অপশন এতে ফসফেটিক নডিউলস, বিতে বলছে ফেরোম্যাঙ্গানিজ নডিউলস, সিতে বলছে মোনাজাইট, আর ডিতে বলছে ম্যাসিভ সালফাইড। এই যে খনিজ সম্পদগুলোর কথা বলা হয়েছে, এই খনিজ সম্পদগুলির প্রায় প্রত্যেকটাই কিন্তু মহিষোপান অঞ্চল থেকে সংগ্রহ করা হয়। তাহলে এবার তুমি সঠিক অপশন হিসাবে কোনটাকে বাছবে? আরো বিভ্রান্তি এই কারণে তৈরি হয়েছে, বিভিন্ন লেখকের বইতে কিন্তু বিভিন্ন রকমের অ্যান্সার রয়েছে। যেমন তোমাদের আমি বলি, আমি ডাটাগুলো কালেক্ট করেছি সেই অনুযায়ী বলছি। দেখো ছায়া প্রকাশনীর বইতে এখানে যেটা সঠিক উত্তর দেওয়া আছে সেটা হচ্ছে ফেরোম্যাঙ্গানিজ নডিউলস, মানে অপশন বি সঠিক আছে। সমরেন্দ্র মোদকের বইতে আছে ফসফেটিক নডিউলস, মানে অপশন এ সঠিক আছে।
আবার অনিরুদ্ধ হাজরা হরেকৃষ্ণ গিরির বইতে আছে মোনাজাইট, মানে অপশান সি সঠিক হিসেবে রয়েছে, মানে অপশান ডিটার উল্লেখ নেই কোথাও। এরপরেও আরও কিছু তথ্য তোমাদের আমি একটু বলি। সেই তথ্য অনুযায়ী দেখো মহীসোপান অঞ্চল, তাহলে মহীসোপান অঞ্চল মানে সেখানে যে যে জিনিসগুলো সংগৃহীত হয় তার মধ্যে যেগুলোর কথা খুব উল্লেখযোগ্য, সেখানে ওই তো ABC তোমাদের বললামই, এই তিনটেই কিন্তু পাওয়া যায়। সেক্ষেত্রে কোনটাকে সঠিক বলে ভাবা হবে সেটাই কিন্তু মানে মুশকিল হয়ে যাচ্ছে। তো প্রথম তোমাদের অপশান এতে যেটা ছিল ফসফেটিক নডিউলস, এটা হচ্ছে যে বলছে মহীসোপান অঞ্চলে বিশেষ করে অগভীর সমুদ্রের তলদেশে এটা পাওয়া যায়। আচ্ছা, ম্যাঙ্গানিজ নডিউলস এটা হচ্ছে কি, এটাও গভীর সমুদ্রের তলদেশে অর্থাৎ মহাসাগরীয় অববাহিকায় পাওয়া যায়, মহীসোপানে নয় এটা বলা হচ্ছে কোথাও। আবার কোথাও বলা হচ্ছে মোনাজাইট হচ্ছে বালি উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়, যা মহীসোপান অঞ্চলের অংশ। আবার কোথাও বলছে ম্যাসিভ সালফাইড, সেটার ক্ষেত্রে বলা হচ্ছে কি সাধারণত গভীর সমুদ্রের তলদেশে হাইড্রোথার্মাল ভেন্টগুলির কাছে পাওয়া যায়। তাহলে গভীর সমুদ্রের কাছে নিয়ে আমাদের কাজ নয়। সুতরাং এখানে আবার বলা হচ্ছে যেটা যে সঠিক বিকল্প, যেগুলো বিকল্প হিসেবে দেওয়া রয়েছে তার মধ্যে ফসফেটিক নডিউলস এবং মেনোজাইট উভয়ই কিন্তু মহীসোপান অঞ্চলের সঙ্গে সম্পর্কিত, যেটা আমাদের কোন কোন অপশানে রয়েছে, অপশান এতে রয়েছে আর অপশান সিতে রয়েছে। এইবার এর মধ্যে ওই যে বললাম একাধিক উত্তর তো হতে পারে না, যে কোনো একটা উত্তর হবে, তাহলে কোনটাকে আমরা বেছে নেব? একাধিক বইতে একাধিক রকমের তথ্য দেওয়া রয়েছে, তাহলে সেই অনুযায়ী কোনটাকে আমরা বাছবো? যেখানে আরো বেশি মান্যতা দেওয়া হচ্ছে ফসফেটিক নডিউলস এবং তারই সঙ্গে সঙ্গে মেনোজাইট, দুটোকেই মান্যতা দেওয়া হচ্ছে, তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হিসাবে ফসফেটিক নডিউলসের কথাই কিন্তু জানানো হচ্ছে। তাহলে সেই হিসেবে অপশান এ সঠিক হওয়ার কথা, কিন্তু কোনটা হওয়ার কথা নয় সেটাই বা দৃঢ়তার সঙ্গে কিভাবে আমরা বুঝবো? কারণ এখানে একাধিক উত্তর একাধিক জায়গায় একাধিক টেক্সট বইতে আমরা পাচ্ছি। তো এখানে অপশান এ সঠিক হওয়ার কথা। এইবার দেখার বিষয় যে অ্যান্সার কি হিসাবে সংসদ কি জানাচ্ছে, কোনটাকে সঠিক বলে মান্যতা দিচ্ছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। তো এই প্রশ্নটা ছিল সব থেকে বেশি বিভ্রান্তির প্রশ্ন। এই রকমই আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেগুলোও বলবো। এরপরে দেখো 16 নম্বরে তোমাদের যে প্রশ্নটা ছিল মানে এই সেট অনুযায়ী, সেখানে এটা কোনো দ্বিমত নেই, সেখানে বিভিন্ন রকমের খাদ্য শৃঙ্খল নিয়ে বলা হয়েছে, পচা পাতা থেকে লার্ভা থেকে ছোট মাছ, এই রকম যেটা, সেটার কিন্তু অবশ্যই সঠিক উত্তর হবে অপশান ডি। তোমরা এটা মিলিয়ে নিও, এটার কোনো রকম দ্বিমত নেই। নেক্সট প্রশ্ন যেটা, এটাও খুব সহজ একটা প্রশ্ন। কার্স্ট অঞ্চলে চুনা পাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত যে নামে পরিচিত তা হলো অবশ্যই টেরা রোসা, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর, এটা নিয়েও কোনো দ্বিমত নেই। এরপরে 18 নম্বরে বলছে প্রশান্ত মহাসাগর পৃথিবী পৃষ্ঠে 3 ভাগের মধ্যে 1 ভাগ অপেক্ষা বেশি স্থান জুড়ে অবস্থান করছে, সত্যি কথা। সমুদ্র স্রোত সমুদ্রতলের ভূপ্রকৃতি আলোচনা করা হয় সমুদ্র বিজ্ঞানে, এটাও সত্য। ফার্দিনান্দ ম্যাগেলানকে সমুদ্র বিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় না, মিথ্যা। দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি, সর্বৈব মিথ্যা। সুতরাং আমরা দেখলাম 1, 2 সত্যি আর 3, 4 মিথ্যা। সেই হিসাবে সঠিক অপশান অবশ্যই হবে সি। নিশ্চয়ই তোমরা এটাই করেছো। এরপরে একটা 19 নম্বরে এই প্রশ্নটাও ঠিকই ছিল, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের অত্যধিক উষ্ণ আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী হচ্ছে বান্টু। এরপরে 20 নম্বরে স্থূল জন্মহার, এটারও সঠিক উত্তর হবে অপশান বি। 21 নম্বর প্রশ্ন, ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয় অপশান ডি জন অভিক্ষেপ, এটাও ঠিক আছে। এরপরে এই একটা প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্ন এই সেট অনুযায়ী, সেখানে বলা হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রমহ্রাসমান বিচারে সাজাও। এই জায়গাটায় বুঝতে হবে, এখানে বলা হচ্ছে জনঘনত্বের বিচারে, জনবহুলতার বিচারে কিন্তু নয়, জনঘনত্বের বিচারে বলা হয়েছে। অপশান দেওয়া আছে কেরালা, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মানে এই 4টে রাজ্য দেওয়া রয়েছে, বা সেগুলোকে ক্রমানুসারে সাজাতে বলেছে ঘনত্বের বিচারে। তো ঘনত্বের বিচারে সাজালে আমরা যেটা পাবো সেটা অবশ্যই হচ্ছে প্রথম হবে বিহার, তারপরে হবে পশ্চিমবঙ্গ, তারপরে যেটা হবে কেরালা, তারপরে হবে উত্তরপ্রদেশ। এই জায়গাটাতেই তোমাদের এই বিহার পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কনফিউশন তোমাদের মধ্যে তৈরি হয়নি। অনেকে বলছো আগে হবে উত্তরপ্রদেশ পরে হবে কেরালা, এটা বলতে চাইছো, কিন্তু আমি বলেছি আগে হবে কেরালা পরে হবে উত্তরপ্রদেশ। দেখো 2011 সালের আদমশুমারি অনুযায়ী যেটা আমাদের জনঘনত্বের বিচারে, সেখানে হচ্ছে বিহারের প্রতি বর্গ কিলোমিটারে 1106 জন, পশ্চিমবঙ্গের প্রতি বর্গ কিলোমিটারে 1028 জন, কেরালার প্রতি বর্গ কিলোমিটারে 860 জন,
আর উত্তরপ্রদেশের প্রতি বর্গ কিলোমিটারে 829 জন। এটা হচ্ছে জনঘনত্বের বিচারে বলে দিলাম। তাহলে অবশ্যই আমাদের অ্যারেঞ্জ করলে যেটা আমরা পাবো বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, তারপর উত্তরপ্রদেশ, অর্থাৎ CBAD, মানে অপশন এ হবে সঠিক উত্তর। এটার মধ্যে কিন্তু কোনো কনফিউশন তোমরা রেখো না। তো এইটা যারা করেছো তাদেরটা সঠিক হয়েছে। নেক্সট একটা প্রশ্ন রয়েছে, এটা সহজ একটা প্রশ্ন ছিল। আমদানি বাণিজ্য, পুনরপ্তানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, এটা অবশ্যই হবে আন্তর্জাতিক বাণিজ্য, মানে অপশন বি। 24 নম্বরে ছিল মহিষ সঞ্চালন মতবাদের প্রবক্তা হলেন, এটা আলফ্রেড ওয়েগনার। প্রত্যেকেই ঠিক করেছো নিশ্চয়ই। উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি অবশ্যই সমবাহু ত্রিভুজের মতো, মানে অপশন এ সঠিক। জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ মহাদেশে সর্বাধিক। এই যে এখানে জনসংখ্যা বৃদ্ধির হার বলা হয়েছে, সেই হিসাবে সঠিক উত্তর হবে অপশন এ, মানে আফ্রিকা। আর যদি বলা হতো জনসংখ্যার বিচারে তাহলে হতো এশিয়া। এই জায়গাটা বুঝতে হবে, জনসংখ্যার বিচারে হলে এশিয়া হতো, কিন্তু তার বৃদ্ধির হার অনুসারে এখানে জানতে চাওয়া হয়েছে, তাই অবশ্যই হবে অপশন এ, অর্থাৎ আফ্রিকা। এরপরে ভারতের যে বন্দর মারফত জাপানে লৌহ আকরিক রপ্তানি করা হয় সেটা হচ্ছে বিশাখাপত্তনম। নেক্সট এই একটা প্রশ্ন, ভীষণ কনফিউজিং প্রশ্ন, সেটা হচ্ছে জলবিভাজিকা অঞ্চল হলো একটি। প্রশ্নের এটা হয়ে গেল, অপশন দেওয়া হয়েছে প্রাকৃতিক অঞ্চল, সাংস্কৃতিক অঞ্চল, ভৌগোলিক অঞ্চল, রাজনৈতিক অঞ্চল। জলবিভাজিকা যেটা প্রকৃতির মধ্যে আপনা আপনি গড়ে ওঠে, তাহলে সেটা কখনোই সাংস্কৃতিক অঞ্চল বা রাজনৈতিক অঞ্চল হবে না, মানে অপশন সি আর অপশন বি এবং ডিটা একেবারেই বাদ। আর অপশন এতে আছে প্রাকৃতিক অঞ্চল, অপশন সিতে আছে ভৌগোলিক অঞ্চল। তাহলে এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? অপশন এ হবে নাকি অপশন সি হবে? এটা নিয়েই কনফিউশন। দেখো, প্রথমত হচ্ছে জলবিভাজিকা প্রাকৃতিক অঞ্চল, কারণ এটা তো বললামই প্রকৃতির মধ্যে আপনা আপনি গড়ে ওঠে নিজের থেকে, সেটা একটা কারণ, সেই কারণে আমরা এটাকে প্রাকৃতিক বলতে পারি। আচ্ছা, তাছাড়াও কি হচ্ছে ভৌগোলিক অঞ্চল কেন বলবো? কারণ এর একটা নির্দিষ্ট অবস্থান আছে, সেই কারণে বলতে পারি। তাহলে প্রাকৃতিক এবং ভৌগোলিক এই দুটো শব্দই এতটাই লিঙ্কড, এতটাই ওতপ্রোতভাবে রয়েছে যে কোনোটাকে কিন্তু আলাদা করা যায় না। প্রাকৃতিক অঞ্চল বললেও ভুল নয়, ভৌগোলিক অঞ্চল বললেও ভুল নয়। জলবিভাজিকা প্রাকৃতিক অঞ্চলও বলা যাবে, ভৌগোলিক অঞ্চলও বলা যাবে, অথচ দুটো আলাদা অপশন। তাহলে এবার কোনটাকে তোমরা বেছে নেবে? এই জায়গাতেও কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এটা বিভ্রান্তিকরই প্রশ্ন। এটা এমন নয় যে তোমাদের মধ্যে শুধুমাত্র বিভ্রান্তি তৈরি হয়েছে, এটা সকলের মধ্যেই কিন্তু বিভ্রান্তি তৈরি করেছে। যেহেতু এটা একটা নির্দিষ্ট ভূখণ্ডে অবস্থিত, তাই এটাকে তো অবশ্যই ভৌগোলিক অঞ্চল বলা যায়, এবং প্রকৃতির মধ্যে আপনা আপনি গড়ে ওঠে, তাই অবশ্যই এটা প্রাকৃতিক অঞ্চল। তাহলে এর মধ্যে কোনটা সঠিক উত্তর হতে চলেছে, তার জন্যই আমাদেরকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে সংসদের অ্যান্সার কি হতে চলেছে। তুমি কোনটা করেছো অবশ্যই জানাও। অপশন এ করলেও সঠিক দেওয়া উচিত, অপশন সি করলেও সঠিক অবশ্যই দেওয়া উচিত। এরপরে দেখো 29 নম্বরে বলা হচ্ছে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয়, সেটা হচ্ছে 1965, অর্থাৎ অপশন বি। 30 নম্বরে বলা হচ্ছে ভাকরা নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে ড্যাশ রাজ্যে জলসেচ করা হয়, এটা হচ্ছে পাঞ্জাব। এরপরে একটা জনবসতি নিয়ে দেওয়া হয়েছে, এখানটাও তোমাদের একটু বলে দিই। দেখো এই জায়গায় এটা কিন্তু কনফিউজিং প্রশ্ন নয়, কিন্তু তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে, সেটাই ভাঙিয়ে দেওয়ার জন্য কথাটা বলছি। নিবিড় ঘনবসতি, মধ্যম, বিরল, অতি বিরল। তো নিবিড় যেটা সেটা অবশ্যই হবে, নিবিড় মানে অনেক বেশি জনসংখ্যা, সেটা সমভূমি এলাকা হতেই হবে। তাহলে সেটা হবে কি কান্টো সমভূমি, জাপান, এটা হবে নিবিড় ঘনবসতিযুক্ত অঞ্চল। এইবার মধ্যম ঘনবসতি অঞ্চল যেটা, সেটা হচ্ছে কোনো নদী এলাকায় হবে, নদী তীরবর্তী এলাকায়। সেই অনুযায়ী আমরা করেছি মারে ডার্লিং অববাহিকা, অস্ট্রেলিয়া। এই পর্যন্ত সব ঠিক ছিল, তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়নি। হয়েছে পরের অংশটা, সেটা কি? একটা বলেছে বিরল আর একটা বলেছে অতি বিরল। বিরল মানে কম জনসংখ্যা, কিন্তু অতি বিরল মানে প্রায় নেই, জনমানবহীন বলা যায়। তাহলে সেখানে অপশন কি কি ছিল? বিরল জনবসতিযুক্ত যেটা, সেখানে বলা হচ্ছে কি, এখানে দুটো যে অপশনের মধ্যে কনফিউশন তোমাদের তৈরি হয়েছে, তার মধ্যে হওয়া অবশ্যই হবে যেটা, সেটা হচ্ছে ভেল তৃণভূমি, দক্ষিণ আফ্রিকা, এটা হবে বিরল। ভেল তৃণভূমি অঞ্চল আর দক্ষিণ আফ্রিকা, সেখানে প্রতিকূলতা থাকলেও জনসংখ্যাটা তুলনায় বেশি হবে অতি বিরলের তুলনায়। আর অতি বিরল কোনটা হবে? কালাহারি মরুভূমি, মঙ্গোলিয়া, কারণ এটা মরুভূমি এলাকা, সেটা তো আরো বেশি প্রতিকূল, তাই সেটা অবশ্যই অতি বিরল হবে। সুতরাং আমরা যেটা সাজিয়ে পাবো সঠিক অপশন হিসেবে সেটা হচ্ছে অপশন বি। এই জায়গায় কোনো কনফিউশন রেখো না, যারা অপশন বি করেছো তাদের সঠিক হয়েছে, যারা এটা করতে পারোনি তাদের কিন্তু ভুলই হয়েছে, এটা তোমরা ধরে নাও।
এরপরে 32 নম্বরে ছিল 3 দিক থেকে 3টি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানে রাস্তা বরাবর ওয়াই আকৃতি গ্রামীণ বসতি গড়ে ওঠে, মানে অপশন ডি সঠিক উত্তর। এরপরে ছিল জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হচ্ছে জলাশয়, মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ, মানে অপশন বি সঠিক উত্তর। এরপরে একটা 34 নম্বরে কৃষি নিয়ে মেলবন্ধন করতে বলা হয়েছে, সেখানে সঠিক উত্তর হবে অপশন ডি। এটা তোমরা অনেকেই নিশ্চয়ই করতে পেরেছো, এটা একটু দেখে নেবে। চলে যাচ্ছি এই প্রশ্নের বা এই সেটের একদম শেষ প্রশ্ন। দেখো এই প্রশ্নটা নিয়েও তোমাদের মধ্যে অনেক রকমের কনফিউশন হচ্ছে। ভৌম জলের ভান্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে ড্যাশ শিলাস্তরের নিচে ড্যাশ শিলাস্তর থাকা অবশ্য প্রয়োজন। ভৌম জলের ভান্ডার, ভৌম জলের ভান্ডার মানে কি একটা জায়গায় স্ট্যাগ হয়ে যেতে হবে জলকে, তাহলে সেখানে কিরকম শিলাস্তর থাকতে হবে? জলটা ভেতরে প্রবেশ করবে যদি ওপরে কি প্রবেশ্য শিলা থাকে, সছিদ্রযুক্ত শিলা যদি থাকে তবেই জলটা ভেতরে ঢুকতে পারবে, আর তার নিচে যদি অপ্রবেশ্য শিলা থাকে তবেই সেই জলটাকে আরো নিচ পর্যন্ত যেতে দেবে না, তার মানে সেখানে একটা স্তর তৈরি করবে। সুতরাং এটা প্রবেশ্য শিলার নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকতে হবে। ভৌম জলের ভান্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকা অবশ্য প্রয়োজন, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। তোমরা অনেকেই অপশন ডিটা বলছো, এটা হবে না, অপশন সি হবে সঠিক উত্তর। তো উপস্থাপনায় তোমাদের এখানে এই যে আমি দেখিয়েছি যে প্রশ্ন বিভ্রাট, এবং সেখানে বলেছি একটি প্রশ্ন একাধিক উত্তর, চরম বিভ্রান্তিতে সকলে, তুমি কোন উত্তরটা করে এসেছো? সেখানে বিভ্রান্তিকর বলে যেগুলো তোমরা মনে করছিলে সেগুলোর কিন্তু অধিকাংশই তোমাদের নিজেদের কনফিউশন তৈরি হয়েছে। মূলত পুরো সেটটার মধ্যে 35টা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের কনফিউশন রয়েছে। একটা হচ্ছে জলবিভাজিকা নিয়ে, ওই প্রশ্নটা প্রাকৃতিক না ভৌগোলিক এটা, আরেকটা হচ্ছে মহীসোপান অঞ্চল থেকে কোন খনিজ সম্পদ সংগৃহীত হয়। এই দুটো প্রশ্নের উত্তর হিসাবে অ্যান্সার কি অনুযায়ী কি দেয় সংসদ, সেটাই আমাদের দেখার। তোমরা জানাও তোমাদের সার্বিকভাবে পরীক্ষা সকলের কেমন হয়েছে আর তোমরা কোন উত্তরটা করে এসেছো। দেখা হচ্ছে নতুন কোনো উপস্থাপনার সঙ্গে।